আমি সন্দেহপ্রবণ। আপনি যে আগুন লাগান নাই তার সন্দেহ কোথায়? তার 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 ব্যাখ্যা কিভাবে দিবেন? আপনারা তো কোনো ব্যবস্থায় রাখেন নাই। আপনারা তো জানেন আপনারা তো আমাদের পক্ষের লোক না। আপনি ভারতের গুণগান গান, দীর্ঘ 16 বছর করছেন, কখনো আপনি কঠোর ভূমিকা থাকতে পারেন নাই। বুঝতে পারলাম আপনি ভারত প্রেমে ছিলেন বা ভালোবাসেন, অসুবিধা নাই। বাট 1.5 বছর সুযোগ পাইছেন, একটা ভালো কিছু কি লিখছেন? একটা ভালো কিছু তো লেখেন নাই আপনি 1.5 বছর। আপনি নতুন ন্যারেটিভ করে আবার আমাদেরকে সে আগের জায়গায় নিয়ে যাচ্ছেন। এখন আপনি বিএনপি প্রেমী হয়ে গেছেন। বিএনপিকে তো আপনি নষ্ট করছেন 16 বছর। কি লেখেন নাই খালেদার বিরুদ্ধে? আপনি ক্যান্টনমেন্ট থেকে খালেদাকে বের করে দিছে, লিখছেন ওগুলি পরিষ্কার করে, কষ্টগুলি তুলে ধরছেন, তুলে ধরেন তো নাই। এখন আপনি নতুন গান গাইতেছেন। আমি বলি, আমরা সবসময় বলছি ফায়ার সার্ভিস আপনাদের নিজস্ব একটা প্রোটেকশন থাকতে হবে আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য। সবাই আমাদের আছে, বাসা বাড়িতে আছে, আপনার অফিসে নাই বা থাকেন নাই, কেন কাজ করে নাই আমি জানি না। তারপরে বলবো আমরা বিভেদ বলে যাই, দেশটা আমাদের, সকল ধর্ম বর্ণ লোক নিয়ে আমরা ভালো আছি। আপনারা সুশীলরা যদি সমস্যা করেন তাহলে আমরা থাকতে পারবো না। দাড়ি টুপি পড়লে মনে করেন যারা জঙ্গি, এই জিনিস থেকে বেরিয়ে আসেন। এরা আমাদেরই ভাই, আমাদেরই রক্তের লোক, এক দেশের। সবাইকে আপন করে নিয়ে আমরা আগাই। আপনি দাড়ি টুপি বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না, সত্য কথা। এখন দেখেন এ হাদি ভাই, উনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সাদেক কেমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমাদের নেতা ভাসানী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আপনি দেখেন কোনো খারাপ কিছু তারা করছে দেশের জন্য এরাই করছে কাজ। তৃণমূলের কথা এরাই বলতে পারে। আমরা এদেরকে আপন করে নেই, এদের ভুল ত্রুটি থাকে সংশোধন করি। আপনি সংশোধন না করে উস্কাই দিচ্ছেন। আপনি কি মনে করেন এদের সাথে পারবেন? কোনোদিন পারবেন না। আপনি লাঠিয়ালকে পুলিশ, আনসার, বিডিআর, এটা কোন শ্রেণীর গ্রামের এবং মূল্যবোধ ধারণ করে? আমরা চাই না হাসিনার মতো আপনারা তাকে এই কাজগুলি সহযোগিতা করেন। এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে 54 সালের সেই মানে স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এটা এই সময় চলে? এটা কি নতুন বন্দোবস্ত রাজনীতি? এটা কি নতুন দেশ? আমি জানি না ডক্টর ইউনূস সাহেব কোথায় আছেন, কোন জগতে বসবাস করতেছেন। বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে, কেন? আপনি নোটিশ দেন না কেন? এই দিন আমরা দেখতে চাই না। আমরা চাই সভ্য একটা শাসন ব্যবস্থা। ভারতের ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। অনেক হয়েছে। স্বাধীনতা যুদ্ধের আমাদের বাঙাল এই সেনাবাহিনী শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল, সেনাবাহিনী আগে গঠন করে, পরে আমজনতা সবাই জয়েন করে। কিন্তু দেখেন 16 ডিসেম্বর ভারত নিয়ে গেছে। আপনারা তো কিছু লেখেন নাই, কঠোর করে কিছু বলেন নাই। কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো? আমি যখন 22 সালে বললাম ডিজিএফআইতে আয়নাঘর, কই আপনাদের প্রচার করেন নাই? নেত্র নিউজ প্রকাশ করলে আপনারা কোনো কথা বলেন নাই। আপনারা আমরা চিনেন না? চিনেন তো, ভালো করে আমরা চিনতেন। কোনো কিছু প্রকাশ করেন নাই। আপনারা হজম করে গেছেন, কিন্তু সবটাই জানতেন। আপনার যদি হ্যাডম না থাকে, প্লিজ আপনারা একটু সংশোধন হন। আমাদের সবার সাথে আসেন। আমরা একটা দেশ, সুন্দর দেশ গড়ি, যেন আমরা কেউ আমাদের জঙ্গি না বলতে পারে। আমরা অন্য দেশের জঙ্গি আমাদের বলবেই, ভারত তো বসে আছে বলার জন্য। আপনারা সেই সুশ্রী দেন। আমরা কখনো জঙ্গি ছিলাম না, আমাদের জঙ্গি আর বানাবেন না। আমরা ভদ্র সমাজ ব্যবস্থায় বসবাস করতে চাই, মর্যাদার ভিত্তিতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই মিডিয়া জগতের লোক, আমরা সবাই সোচ্চার হই, সবার অধিকার নিয়ে কথা বলি। ইনশাআল্লাহ আমরা সুন্দর দেশ গড়ব। হাদি ভাই যেভাবে দেশটা চাইছিলেন আমরা সেভাবেই চলবো। আমার কষ্ট লাগে, মাহমুদুর রহমান ভাই আহত হয়েছেন, আপনারা কোনো কথা বলেন নাই। কত পত্রিকা পুরাই দেওয়া হয়েছে, কথা বলেন নাই। আমরা এগুলো নিয়ে তিক্ত বিতক্ত সম্পর্ক না করি, সবাই আমরা ঐক্যে আসি। দেশটা আমাদের, আমরা কাউকে সুযোগ দিব না, ভারতকে সুযোগ দিব না। সুতরাং সুন্দর দেশ আরো সুন্দর করব। শরীফ ওসমান হাদি ইন্তেকাল করার পরে, এবং এটা বলবো অসময়ে আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে, আমরা যে মানুষের মনে যে আঘাতটা লেগেছে, এর থেকে প্রমাণিত হয় যে
এদেশের যে বক্তব্যগুলি এখন দেওয়া হচ্ছে, এই যে জঙ্গিবাদের উত্থান, এটা আপনারা যদি আন্তর্জাতিক মিডিয়াতে প্রথম আলো আর কি বললো না বললো আর বিএনপি কি বললো না বললো, ইট ডাজন্ট ম্যাটার। আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখেন হাদি সম্বন্ধে কি বলছে। এমনকি প্রসেনজিৎ, পাশের দেশের নায়ক, সে বলছে যে বেঁচে থাকতে হলে হাদির মতো কর্ম করে বেঁচে মরে যাওয়া ভালো, তাতে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো। আজকে আসছে ফেসবুকে এটা স্ট্যাটাস। তো দেশপ্রেম যদি শিখতে হয় তাহলে তার কাছ থেকে। তো এই দুটো নিয়ে আমার মনে হয় সে একটা স্বপ্ন দেখেছিল যে সেই রকম একটা রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য, যাকে মানুষ অনুসরণ করবে, যার প্রত্যেকটি কর্মকাণ্ড একটা উদাহরণ হয়ে থাকবে। এবং যদি দেখেন আপনি যে সে যে ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছিল ঢাকা 8-এ, এবং তার কিন্তু মূল মন্ত্রই ছিল সাধারণ মানুষ, এবং সে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই বিরাট একটা চ্যালেঞ্জ নিয়েছে, এবং এটাই সবার মাথা ব্যথার কারণ হয়েছে। এবং তাকে বাকি সবাই, সে প্রথম কথা বলেছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা এবং সকল আধিপত্যের বিরোধী। এবং আধিপত্য বলতে উনি যা বুঝাইছে, এবং প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যাবে এখানে আধিপত্য আর কেউ করতে আসে না একমাত্র ভারত ছাড়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারত এবং আওয়ামী লীগ এটা একে অপরের সিনোনিম, একে অপরের সিনোনিম। ভারত বাংলাদেশের বিডিআর এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে হত্যাকাণ্ড চালিয়েছে সরাসরি হস্তক্ষেপে, এবং এটা একটা ইনকোয়ারি কমিশনের মাধ্যমে উঠে এসেছে, এরপরে ভারত আমাদের বন্ধু কোনো দিনও হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এবং ভারতকে বন্ধু ভাবার কোনো কারণ নেই, এবং যে যতই ইনিয়ে মিনিয়ে বলুক না কেন, ভারত আমাদের বন্ধু নয়, এবং তাকে সবসময় শত্রুর দৃষ্টিতে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, সে এই কাণ্ড চালালো কার যোগসাজশে? আওয়ামী লীগের যোগসাজশে। তার মানে আওয়ামী লীগ হলো আরেকটা দল যে কিনা তার নিজের দেশের দুইটা বাহিনীকে ধ্বংস করার জন্য একবারে টপ লিডারশিপ থেকে শুরু করে নিচে পর্যন্ত সবাই ইনভলভ ছিল। সুতরাং মনে রাখতে হবে, সাধারণ মানুষের কাছে আমি একটা বলি, এবং সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের বলি, যে এই আওয়ামী লীগ যদি আবার এই দেশে রাজনীতি করার সুযোগ পায়, আমাদের কোন কোন রাজনৈতিক দলের উদারতার কারণে, এবং আমি জানি না তাদের উদারতার কারণ কি, তারা তাদের নিজেদের ধ্বংস ডেকে আনছে, সশস্ত্র বাহিনীর ধ্বংস ডেকে আনছে, এবং দেশের ধ্বংস ডেকে আনছে। এবং এবার তারা 57 জনে ক্ষান্ত হবে না, তারা অন্তত 570 জনে ক্ষান্ত হবে। সুতরাং আমি বলবো যে আপনারা ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে যান, এবং কখনোই আর এই আওয়ামী লীগকে এখানে ফেরত, এবং যত আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট হিসেবে স্থাপিত করার জন্য যে সমস্ত মিডিয়া, যে সমস্ত ইন্টেলেকচুয়াল গ্রুপ, বুদ্ধিজীবী যারা এর মধ্যে ইনভলভ ছিল, সবাইকে আপনারা পরিত্যাগ করেন, এবং তারা যেন কখনোই এই দেশে মাথা তুলে আর না দাঁড়াতে পারে। তারা যদি আবার মাথা তুলে দাঁড়ায়, এই দেশের কোনো অস্তিত্ব থাকবে না। আমি বলেছি এখানে 90% মানুষ মুসলমান। এই দেশের রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, সবকিছুতে মুসলমানদের যে এই উপস্থিতি, এটা থাকতেই হবে। মুসলমানদের এই উপস্থিতি ছাড়া এই দেশে কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি যতই যাই বলেন না কেন, কোনো মানুষ এটা মানবে না। কারণ আমাদের দেশের মানুষ, তারা ধর্মান্ধ না, কিন্তু তারা ধর্মভীরু, এবং তারা মুসলমান ধর্মকে বিশ্বাস করে, এবং তাদের ওই সমস্ত মূল্যবোধের উপর ভিত্তি করেই এই দেশের রাজনীতি গড়ে উঠেছে, এবং আগামীতেও তাই গড়ে উঠবে। সুতরাং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ভারত, আওয়ামী লীগ এবং তার দোসর যারা আছে, তাদেরকে সমূলে উৎপাটন করা প্রয়োজন। তবে সেটা এরকম উগ্রবাদী আমাদের বা তাদের প্রতি হামলা করে নয়, যুক্তি দিয়ে আমরা ঘরে ঘরে একজন হাদি তৈরি করতে যদি পারেন, তাহলে আর এই দেশে আর কখনোই আওয়ামী লীগও না, ওই ভারত আর ভারতের আধিপত্যও টিকবে না। আমি বলবো সবাইকে যে এই হাদির মতো, এটাকে বলা হয় একটা রাজনৈতিক ফেনোমেনন, যে নাকি এমন একটা ব্যক্তিত্ব মাত্র 1.5 বছরে হয়ে উঠেছিল, যে এখন তাকে নিয়ে সারা বাংলাদেশ চর্চা করছে। এবং আমরা এই স্রোতটাকে ব্যবহার করেই বাংলাদেশের যে জাতীয়তাবাদ, এবং সেই শুধুমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদ আর কারো দাসত্ব নয়, এই স্পিরিটে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।